হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের পছন্দের নায়কের একটা ড্রামা নিয়ে হাজির হয়ে গেলাম, যেখানে খুবই শান্ত কিউট একটা মেয়ে স্কুলের সবচেয়ে দুষ্ট বদমাইশ ছেলের প্রেমে পড়ে। তো শান্ত মেয়েটি এ বদমাইশ ছেলের জ্বালাতন কতটুকু সহ্য করতে পারবে আর শেষ পর্যন্ত তাদের সম্পর্কের পরিণতি কি হবে তা তো তোমরা পুরো গল্প দেখলেই বুঝতে পারবে। তবে গল্পের শেষটা কিন্তু খুবই ইমোশনালে ভরপুর, তাই পুরো গল্পটা দেখে যেও। আর হ্যাঁ, আমার এই ভিডিওটাতে একটা বিজ্ঞাপন থাকবে, তোমরা সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো, কারণ অনলাইনে ইনকাম করা এতটাও সহজ না। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। এই গল্পের শুরুতে আমরা স্কুলের সিন দেখতে পাই, যেখানে একটি ক্লাসরুমে কিছু স্টুডেন্ট বসে আড্ডা দিচ্ছিল। এখানে শিয়া নামের এই মেয়েটি তার বান্ধবীদেরকে বলছিল এটা হলো 2023 সাল, আর এই বছরের মানে সামনের ডিসেম্বর মাসেই আমাদের এই পৃথিবীটা কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে। তখন আমাদের পৃথিবীতে মহাকাশ থেকে বড় একটি আগুনের গোলা প্রচুর গতিতে ধেয়ে এসে পৃথিবীতে পড়বে, আর এই কারণেই আমাদের এই পৃথিবীটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এটা বলতে বলতে তখন শিয়াও নিজেকে ওই দিনটাতে রিয়েলাইজ করতে থাকে। যখন ওই আগুনের গোলাটা শিয়ার মাথার উপর পড়তেই যাচ্ছিল, তখনই হঠাৎ করে একটা বাস্কেটবল এসে তার মাথার উপরে পড়ে, যেটা হান নামের এই ছেলেটি মেরেছিল। আসলে হান তখন ক্লাসে বসে ঘুমাচ্ছিল, কিন্তু শিয়া এখানে এত বেশি বকবক করছিল যে তার বকবকের কারণে হান তো ঘুমাতেই পারছিল না। এই কারণে বিরক্ত হয়ে সে বাস্কেটবলটা শিয়ার মাথার উপরে মারে। কিন্তু সেও তো কম ছিল না, সেও প্রচুর ঝগড়াটে মেয়ে ছিল, তাই সেও অনেকটা রেগে হানকে মারার জন্য ধেয়ে যেতে থাকে। তখন ক্লাসের সবাই মিলে শিয়াকে চেপে ধরে যাতে সে হানের কাছে যেতে না পারে। শিয়াকে তার কাছে আসতে দিচ্ছে না দেখে হান তো শিয়ার উপর আরো বেশি মজা নিচ্ছিল, আর শিয়াকে আরো বেশি রাগানোর জন্য বলছিল, কি মারবি, আয় আয় মার। কিন্তু সবাই মিলে তো শিয়াকে চেপে ধরে রেখেছিল, সে কোনোভাবেই হানের কাছে যেতে পারছিল না। এর কারণটা হলো এরা দুজনই ক্লাসের টপ ঝগড়াটি স্টুডেন্ট, মানে মারামারিতে তারা দুজনই সেরা। কোনো কিছুর একটা অজুহাত পেলেই এবার আমাদেরকে শিয়ার হানের আরেক বন্ধু যার নাম ছিল জিয়ান তাকে দেখানো হয়। জিয়ানও এখানে শিয়াকে চুপ করা ছিল, কারণ জিয়ান তো আর হানকে চুপ করাতে পারবে না। তার কারণ জিয়ান ভালো করেই জানে হান তো শিয়ার থেকেও আরো বেশি শয়তান, আর এই দুই বদের হাড্ডি তো এই স্কুলটা পুরো মাথায় করে রাখে। যার কিছুক্ষণ পরে ক্লাসের টিচার চলে আসে আর সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতে থাকে, আজ তোমাদের ক্লাসে একটি নতুন স্টুডেন্ট এসেছে যার নাম ইউসু, তোমরা সবাই মিলে তাকে ওয়েলকাম করো। ক্লাসের মধ্যে তখনও তো হান শুয়েই ছিল, কিন্তু হঠাৎ করে যখনই সে ইউসিকে দেখে তখন তো তার মনে প্রেমের ঘন্টা বাজতে শুরু করে। মানে প্রথম দেখাতেই সে ইউসির প্রেমে পড়ে যায়, অর্থাৎ লাভ এট ফার্স্ট সাইট। এরই মধ্যে শিয়া আবার ওই বাস্কেটবলটা নিয়ে হানের মাথায় ছুঁড়ে মারে আর স্যারকে ডাক দিয়ে বলে, স্যার দেখেন হান ক্লাসের মধ্যেই বাস্কেটবল খেলছে। আসলে তখন হানও রেগে শিয়াকে বাস্কেটবলটা মারতে যাচ্ছিল, তবে স্যার তো এটা দেখে ফেলে আর তাদের দুজনকেই বকা দিয়ে বলতে থাকে, তোমরা দুইটাই বদের হাড্ডি, তোমাদের মতো বদমাশ পোলাপাইন আমি আমার জীবনে আর একটাও দেখিনি। সারাক্ষণ ক্লাসে একে অপরের সাথে ঝগড়া লেগেই থাকো, তোমাদের সমস্যা কি? তোমাদের কি এত ঝগড়া করতে ক্লান্ত লাগে না? আজকে তোমাদের দুজনকেই শাস্তি পেতে হবে, আর তোমাদের শাস্তি হলো হান তুমি আমাদের স্কুলের যে খেলার স্টোররুমটা আছে সেটা পরিষ্কার করবে, আর শিয়া তুমি লাইব্রেরিটা পুরোটা গুছাবে আর পরিষ্কার করবে। আগামী 3 দিনের জন্য তোমাদের দুইটার এই শাস্তি। এই শুনে তখন তারা দুজনেই রেগে বসে যায়। তারপর হান যখন খেলার স্টোররুমটা পরিষ্কার করছিল তখন তার কাজে তার বন্ধু জিয়ানও হেল্প করছিল, আর এরা যখন কথা বলছিল তখন তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি হান তো ইউসিকে নিয়ে পুরোপুরি সিরিয়াস হয়ে গিয়েছে। এখানেও হান জিয়ানকে ইউসির ব্যাপারে বিভিন্ন কথা বলতে শুরু করে, যে ইউসি দেখতে অনেক কিউট আর খুবই ভালো একটা মেয়ে। তবে জিয়ান হানের কথায় কোনো পাত্তাই দিচ্ছিল না। তবে হান কি আর থামবার ছেলে ছিল? সে এসে জিয়ানকে বলতে থাকে, আচ্ছা বলতো আমি মেয়েটাকে পটাবো কিভাবে, তুই আমাকে একটা আইডিয়া দে। এবার জিয়ান হানকে একটা বই দেয় আর বলে, এটা একটা রোমান্টিক বই, এটা পড়ে তুই নিজেই ডিসাইড কর কিভাবে ইউসুকে প্রপোজাল করবি।
তারপর তারা দুজন লাইব্রেরিতে বসে এই বইটা নিয়ে কথা বলছিল, সাথে এটাও ভাবছিল ইউসুকে পটাতে এই বই থেকে কি কি টিপসগুলো ব্যবহার করা যেতে পারে। এরা দুজন যখন এসব নিয়ে কথা বলছিল তখনই শিয়াও তাদের মধ্যে হঠাৎ করে চলে আসে আর হানের হাত থেকে বইটি কেড়ে নিয়ে বলে, তুই এসব ফালতু বই আবার কবে থেকে পড়া শুরু করলি? হান বলে, এটা আমার বই না, জিয়ানের বই। এই শুনে তো সাথে সাথে শিয়া পোল্ট্রিবাজের মতো পোল্ট্রি নিয়ে মুড চেঞ্জ করে বলে, ওয়াও, এই বইটা কত সুন্দর, বইটা আমার কাছেও ভালো লাগছে। হান, তুই এই বই নিয়ে কি করবি? তার চেয়ে বরং আমি বইটা নিয়ে যাই। কিন্তু হানও তো বইটা ছাড়ছিল না। এই নিয়ে তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। আর এখানে তারা তো শুধু ঝগড়াতেই থেমে থাকে না, একদম মারামারিতে চলে যায়, যেটা দেখে জিয়ান তাদেরকে ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু কে শুনে কার কথা? তারা দুজন তো মারামারি করতেই থাকে। আসলে এরা তিনজনই ছিল ক্লোজ ফ্রেন্ড, কিন্তু হান আর শিয়ার মধ্যে সারাক্ষণ কোনো না কোনো ব্যাপার নিয়ে ঝগড়া চলতেই থাকে। যাই হোক, এর কিছুক্ষণ পর জিয়ান এবং হান একসাথে স্কুলের বারান্দায় দাঁড়িয়েছিল এবং ইউসিকে কিভাবে ইমপ্রেস করা যায় এ নিয়ে কথা বলছিল। তখনই ইউসু সেখান দিয়ে যাচ্ছিল, যেটা দেখে হান তো ইউসুর কাছে চলে যায় কথা বলার জন্য। আর এখানে এসে হান ইউসুর সাথে কথা বলার আগেই ভুলবশত তার হাতে থাকা জুসটি ইউসুর উপরে পড়ে যায়, যেটার জন্য হান তো বারবার ইউসুর কাছে সরি বলতে থাকে আর বলে, এটা আমি ইচ্ছে করে করিনি। তবে ইউসু হানের কোনো কথা না শুনে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। এটা দেখে হানও তার পিছু পিছু দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে ইউসু শিয়াকে দেখে থেমে যায়, কিন্তু হান আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সবাইকে নিয়ে মাটিতে পড়ে যায়। তারপর যখন ওরা উঠে দাঁড়ায় তখন শিয়া বলে, কি ব্যাপার ইউসু, তোমাকে কি এ বদের হাড্ডিটা অনেক জ্বালাচ্ছে? দাঁড়াও, আমি তার সাহায্য করছি। এই বলে এরা দুজন তো আবারও ঝগড়া শুরু করে দেয়। সরি ডিয়ার, একটা বিজ্ঞাপন চালু করতে হবে, তবে তুমি চাইলে কিন্তু বিজ্ঞাপনটা স্ক্রিপ্ট করে মূল ভিডিওতে চলে যেতে পারো। হ্যালো বন্ধুরা, আজ আমি একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলতে চাই যা পিএসজি এবং সিরিয়া এর অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন এবং আইফোন, ল্যাপটপ এবং নগদ পুরস্কার জেতার সুযোগও পাবেন। এতে আপনি অনেক গেম পাবেন, যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার এবং ওভার 21। আরো আকর্ষণীয় গেম খেলে আপনি সহজে আয় করতে পারবেন। রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড ALIA88 মানে আলিয়া 88 ব্যবহার করে প্রথমবার জমাতে 24,000 টাকা পর্যন্ত পুরস্কার পাবেন। আপনি বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জয়ের টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24/7 আওয়ার্স সহযোগিতা পাবেন। তাহলে আর দেরি কেন, প্রিন্ট করা কমেন্টের লিঙ্ক ব্যবহার করে আপনার প্রথম সুরক্ষা বাজি ধরুন। আমার প্রোমো কোড ALIA88 ব্যবহার করতে কিন্তু ভুলবেন না। গেম খেলুন এবং নগদ পুরস্কার জিতুন। যাক, পরের দিন ক্লাসে হান ইউসুকে একটি চিঠি দেয়, যেখানে লেখা ছিল, ইউসু তুমি কি আমার সাথে সিনেমা দেখতে যাবে? এখানে ইউসু শিয়ার সাথে বসেছিল আর এই চিঠি দেখে তখন শিয়া স্যারকে বলে দেয় যে হান ইউসুকে চিঠি দিয়ে বিরক্ত করছে। এটা শুনে তো স্যার আবারও হানকে বকাবকি করতে থাকে এবং ক্লাস থেকে বের করে দেয়। স্কুল ছুটির পর হান ইউসুর কাছে আসে, যেটা দেখে ইউসু একটু ঘাবড়ে যায়। হান বলে, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, প্লিজ আমার এই চিঠিটা তুমি নিয়ে নাও, পরে তুমি এটা পড়ে নিও। তখনই আবার সেখানে শিয়াও চলে আসে আর হান ইউসুকে জ্বালাচ্ছে ভেবে শিয়া তো আবারও ঝগড়া করার জন্য হানের দিকে তেড়ে যেতে থাকে। তবে জিয়ান এসে তাকে বাধা দেয় আর বলে, তুই আর হানের সঙ্গে ঝগড়া করিস না। জিয়ান শিয়ার হাতটা ধরেছে, এটার জন্য তো শিয়া অনেক বেশি খুশি হয়ে যায় আর জিয়ানকে বলতে থাকে, তুমি যদি সারা জীবন আমার হাতটা এভাবে ধরে রাখো তাহলে আমি আর হানের সঙ্গে কখনোই ঝগড়া করব না। এই শুনে জিয়ান তো ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি করে শিয়ার হাতটা ছেড়ে দেয়। এই ঘটনা দেখে আমরা বুঝতে পারি শিয়া জিয়ানকে পছন্দ করে। অন্যদিকে হান ইউসুকে বলছিল, প্লিজ তুমি আমার বন্ধু হয়ে যাও, আমি শুধুমাত্র তোমার বন্ধু হতে চাই। এটা শুনে ইউসু কিছু না বলে হানের দেওয়া চিঠিটা ছিঁড়ে ফেলে আর বলতে থাকে, আমি কি তোমাকে কখনো বলেছি যে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই? আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই, প্লিজ তুমি আর এভাবে আমাকে বিরক্ত করো না। এই বলে ইউসু এখান থেকে চলে যায়।
কিন্তু বেচারা হানের মনটা তো অনেক খারাপ হয়ে যায়। সে যে সত্যি মন থেকে ইউসুকে পছন্দ করতে শুরু করেছে। যাক, রাতের বেলা দেখা যায় ইউসু খুব উদাস অবস্থায় বসেছিল আর সে কিছু মেডিসিন খাচ্ছিল। তাছাড়া এ পুরো বাড়িতে সে একাই থাকে। তো ইউসু কেন মেডিসিন খায় আর তার পরিবারের সবাই বা কোথায় তা তোমরা গল্পের সামনেই জানতে পারবে। এদিকে স্কুল বন্ধের দুদিন পর আবারও হান ইউসুর কাছে চলে আসে আর বলে, আমি ওই দিনের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। যেটা শুনে ইউসু বলে, তুমি কে আর তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছই বা কেন? এই শুনে হান আর জিয়ান দুজনেই তো টাসকে খেয়ে যায়। আর হান ইউসুকে জিজ্ঞাসা করে, কি বলছো তুমি? তুমি আমাকে চিনতে পারছো না? আমরা তো একই ক্লাসে পড়ি। তাছাড়া 2 দিন আগেই না তোমার সঙ্গে আমার কথা হলো। হানের প্রশ্নের উত্তরে ইউসু বলে, সত্যি আমি তোমাকে চিনতে পারছি না। এই বলে ইউসু এখান থেকে চলে যায়। এই বিষয়গুলো দেখে হান খুবই চিন্তায় পড়ে যায় আর বলে, এইমাত্র এটা কি হলো? সে আমাকে চিনতে পারলো না কেন? তখনই সেখানে হঠাৎ করে শিয়া চলে আসে আর হানকে ধাক্কা মেরে বলে, তুমি বুঝতে পারোনি? ইউসু তো তোমাকে সরাসরি রিজেক্ট করেছে, তার পিছে ঘুরা বাদ দাও। পরের সিনে দেখা যায় ক্লাস শেষ হবার পর হান আর জিয়ান মিলে ইউসুর উপর নজর রাখছিল যে কি কারণে ইউসু তার সাথে এমন রিয়েক্ট করলো। তখনই সেখানে শিয়াও চলে আসে, যেটা দেখে প্রথমে তো হান একটু রেগে যায় আর শিয়াকে বলে, তুই আবারও আমাকে জ্বালাতে এখানে চলে আসলি? শিয়া বলে, আরে না, এবার আমি তোকে জ্বালাতে আসিনি, বরঞ্চ তোকে একটা খবর দিতে এসেছি। আসলে স্কুল ছুটির আগের দিন যখন আমি অফিসে গিয়েছিলাম তখন ক্লাস টিচার ইউসুর একটা অসুখ নিয়ে কথা বলছিল আর এখন আমার মনে হচ্ছে হয়তো ইউসুর কোনো একটা সমস্যা আছে। যেটা শুনে হান বলে, তুই ঠিকই বলেছিস, আমারও এরকমটাই মনে হচ্ছে। তাহলে এখনই চল, আমরা দুজনে মিলে ওর সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলি যে ওর অ্যাকচুয়ালি কি হয়েছে। এখানে এই প্রথমবারের মতো হান আর শিয়াকে এতটা মিল দেখে জিয়ান তো অনেকটা টাসকিই খেয়ে যায় যে দুই ঝগড়াটে কিভাবে ঝগড়া না করে একসাথে মিলেমিশে কাজ করতে চাইছে। যাক, তারপর যখন ওরা 3 জন মিলে ইউসুকে খুঁজতে বের হয় তখন তারা ইউসুকে একটি জায়গায় একা বসে থাকতে দেখে। তবে ইউসু তাদের 3 জনকে দেখে ফেলে আর বুঝতে পারে যে তারা তাকে ফলো করছে। তারপর যখন ওরা 3 জন ইউসুর কাছে আসে তখন হান বলে, সত্যি কি তোমার কোনো কিছু মনে নেই? আমরা তো আগের সপ্তাহে একসাথে ক্লাস করেছি, পড়াশোনা করেছি, আমরা তো বন্ধু ছিলাম। শিয়া বলে, হান ঠিকই বলছে, তুমি তো ক্লাসের সবসময় আমার সাথেই বসো, তুমি কি আমাকেও ভুলে গিয়েছো? যেটা শুনে ইউসু বলে, প্লিজ তোমরা আমাকে মাফ করে দিও, আমি তোমাদের কাউকেই চিনতে পারছি না, এমনকি তোমাদের সাথে এর আগে আমার কখনো দেখা হয়েছে কিনা সেটাও আমি মনে করতে পারছি না। এই শুনে হান তো এগিয়ে গিয়ে ইউসুর মাথা দেখতে থাকে আর বলে, তুমি কি মাথার কোনো জায়গায় ব্যথা পেয়েছো? চলো আমরা এখনই তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই। যার উত্তরে ইউসি বলে, অ্যাকচুয়ালি আমার একটা সমস্যা আছে, ভুলে যাওয়ার সমস্যা। আমি 1 সপ্তাহের বেশি কোনো কিছুই মনে রাখতে পারি না। এসব কথা হয়তো তোমরা বিশ্বাস করবে না, কিন্তু তবু এটাই সত্যি। আমার এই অসুখটা অন্যান্যদের থেকে একটু আলাদা। আসলে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে আমার এই প্রবলেমটা শুরু হয়েছে। আমার শুধু আমার বাবা মাকেই সবসময় মনে থাকে। আমি আমার কোনো বন্ধুদেরকে 1 সপ্তাহের বেশি মনে রাখতে পারি না, তাদের নাম চেহারা কোনো কিছুই মনে থাকে না। যার কারণে আমার আগের স্কুলে আমার যে বান্ধবীরা ছিল আমি তাদের কাউকেই 1 সপ্তাহের বেশি মনে রাখতে পারতাম না। এই কারণে ওরা যখনই আমার সঙ্গে কথা বলতে আসতো তখনই আমি তাদেরকে অ্যাভয়েড করতাম, চিনতে পারতাম না, কথা বলতাম না, ওদের সঙ্গে খারাপ ব্যবহার করতাম। এইসব কারণে আস্তে আস্তে স্কুলের সবাই আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। আমি একদম একা হয়ে পড়ি। এই কারণেই তো আমি এই স্কুলে নতুনভাবে ভর্তি হয়েছি। ইউসুর মুখে এইসব কথা শুনে তারা 3 জন তো পুরাই শকড হয়ে যায়। ইউসু আরো বলে, তোমরা যদি চাও আমি তোমাদের বন্ধু হতেই পারি, কিন্তু 1 সপ্তাহ পর আমি আবারও তোমাদের ভুলেই যাব। যেটা শুনে হান বলে, তাতে আমাদের কোনো সমস্যা নেই, তাহলে চলো আমরা 1 সপ্তাহের বন্ধু হই। 1 সপ্তাহ পর পর আমরাই না হয় আমাদের বন্ধুত্বের কথাটা তোমাকে মনে করানোর চেষ্টা করব। যতদিন পর্যন্ত তোমার এই অসুখটা না সেরে যায় ততদিন পর্যন্ত আমরা এটা করেই যাব। আর দেখো, একদিন না একদিন আমাদের এই বন্ধুত্বের কারণে তোমার রোগটা সেরে যাবে আর তুমি আমাদের সবসময় মনে রাখতে পারবে। তাদের মুখে কথাগুলো শুনে ইউসুও একটু খুশি হয়। তারপর হান জিয়ান আর শিয়াকে বলে,
তোমরা এখন থেকে রেডি হয়ে যাও, আমাদের ইউসুকে এখন থেকে সবসময় সাহায্য করতে হবে। পরের দিন হান তো ইউসুর জন্য অনেকগুলো বাদাম নিয়ে আসে, যাতে করে ইউসুর ব্রেন আগের মতো ভালো হয়ে যায় আর সে সবকিছু মনে রাখতে পারে। ইউসু এসব চাচ্ছিল না, তারপরও বন্ধুত্বের খাতিরে সে এগুলো নিয়ে নেয়। এদিকে হান কিন্তু ইউসুকে নিয়ে অনেক সিরিয়াস ছিল, যার কারণে একদিন সে বাড়ি থেকে অনেক সুন্দর করে স্যুপ বানিয়ে ইউসুর জন্য নিয়ে আসে আর সেটা শিয়াকে দেয় ইউসুকে দেওয়ার জন্য। এবার ক্লাসে যখন ইউসু আসে তখন শিয়া ইউসুকে স্যুপটি খেতে দেয় আর বলে এই স্যুপটা হান তোমার জন্য বানিয়ে নিয়েছে। যেটা শুনে ইউসু বলে আমি খাবো না। এই শুনে শিয়া তো নিজেই স্যুপটা খেয়ে ফেলে আর হানের কাছে এসে বলে আরে তোর স্যুপটা তো অনেক বেশি মজা ছিল, তুই এত ভালো স্যুপ কবে থেকে বানাতে পারিস, আমাদের তো একদিনও বানিয়ে খাওয়ালি না। যাই হোক, তুই যে স্যুপটি ইউসুকে দিতে বলেছিলি আমি সেটা ইউসুকে দিয়েছিলাম, কিন্তু ইউসু খায়নি, এই কারণে তোর স্যুপটা আমি নিজেই খেয়ে নিয়েছি। যেটা শুনে হান তো প্রচন্ড রেগে যায় আর শিয়াকে মারার জন্য তার পিছু দৌড়াতে থাকে। তখন তাদের মাঝে জিয়ান এসে তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু বরাবরের মতোই কে শোনে কার কথা, ওরা দুজনে ঝগড়া করতেই থাকে। তাদের এসব ঝগড়া দেখে ইউসুও মনে মনে হাসছিল। এর পরের সিনে দেখা যায় ইউসু যখন লাইব্রেরিতে ছিল তখন হান তাকে ফলো করতে করতে লাইব্রেরিতে এসে ইউসুর কানে একটা হেডফোন লাগিয়ে দেয়, যেটাতে তখন একটা গান চলছিল। ওরা তিনজন ইউসুর সামনে এসে অদ্ভুতভাবে নাচতেও থাকে, কিন্তু এসব কিছু ইউসুর কাছে একদমই ভালো লাগছিল না, তাই হেডফোনটি সে তাদেরকে ফিরিয়ে দিয়ে এখান থেকে চলে যায়। তারপর একদিন যখন হান তার সাইকেলটি রাস্তায় ঠিক করছিল তখন তার হাতটি সামান্য কেটে যায়। তখন আবার সেখান দিয়ে ইউসু যাচ্ছিল। ইউসু হানের হাতটা কেটে যেতে দেখে হানকে একটা ব্যান্ডেজ দেয়। তখনই হান আবার তাকে একটি ডায়েরি দেয়, যেটাতে হান ওর ব্রেনের ভালোর জন্য কি কি খাবার খাওয়ার দরকার, কি কি মেডিসিন নেওয়ার প্রয়োজন, আরো যাবতীয় কিছু বিষয় লিখে দিয়েছিল, এমনকি তাদের বন্ধুত্বের কথাও লিখে দিয়েছিল। এইসব দেখে ইউসু হানকে বলতে থাকে তুমি এসব কেন করছো, আমি এমনিতেই এক সপ্তাহ পর তোমাদেরকে ভুলে যাব। হান বলে তুমি যাতে ভুলে না যাও এই কারণেই তো এসব করছি। তারপর হান ইউসুকে নিয়ে একটি লাইব্রেরিতে আসে। তখন হান ইউসুকে একটি ডায়েরি দিয়ে বলে তুমি আজ থেকে যা যা করবে তার সবকিছু এখানে লিখে রাখবে, যাতে পরের সপ্তাহে তুমি সবকিছু ভুলে গেলেও এই ডায়েরিটার মাধ্যমে তুমি আবার সবকিছু মনে করতে পারো এবং আমরা যে তোমার বন্ধু এটাও তুমি মনে রাখতে পারো। এই আইডিয়াটা ইউসুর কাছেও ভালো লাগে আর সে অনেক খুশি হয় আর ভাবতে থাকে ও আমার জন্য এত কিছু কেন করছে। যাক, তারপর হান ইউসুকে নিয়ে তাদের স্কুলের অ্যাস্ট্রোনমি ক্লাসে চলে আসে। এই ক্লাসটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, কেউ এখানে আসতো না। তখন হান বলে চলো আমরা এই জায়গাটাকে পরিষ্কার করে আমাদের সিক্রেট রুম বানিয়ে ফেলি। তারপর ওরা দুজন এখানে বসে পড়াশোনা করতে থাকে। এখানে অবাক করার বিষয় ছিল যে ছেলেটি সারাক্ষণ ক্লাসে ঘুমাতো আর শয়তানি করে বেড়াতো, সে এখন শুধুমাত্র ইউসুর জন্য পড়াশোনায় মনোযোগ দিয়েছে। কিছুক্ষণ পর সেখানে শিয়া এবং জিয়ানও চলে আসে আর তারা দুজন হান আর ইউসুর জন্য খাবার নিয়ে এসেছিল। এখানে ওদের তিনজনের বন্ধুত্ব দেখে ইউসুর কাছেও খুব ভালো লাগছিল। কিন্তু সমস্যা হলো এক সপ্তাহ পর আবারও ইউসু তাদের সবাইকে ভুলে যায়। ওরা তিনজন ইউসুকে সবকিছু মনে করানোর অনেক চেষ্টা করে এবং ওকে ওই ডায়েরিটা পড়ে শোনায়, যেটা শুনে ইউসু বুঝতে পারে ওরা তিনজন আসলেই সত্যি কথা বলছে আর ওরা আগের সপ্তাহে সত্যিই তার বন্ধু হয়েছে। এভাবে সপ্তাহের পর সপ্তাহ যেতে থাকে। এভাবে তাদের কাছে ব্যাপারটা সহজই হয়ে গিয়েছিল আর ইউসুও যেহেতু এখন থেকে ডায়েরি দেখে সবকিছু মনে করতে পারত, যার কারণে এখন ওরা চারজন পুরো মন দিয়ে পড়াশোনা করছিল। এর কিছুদিন পর তাদের স্কুলে লাস্ট সেমিস্টার শুরু হয় এবং সেমিস্টার শেষে ওরা তখন পার্টি করার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসে। আর কিছুক্ষণ পর ওরা নিজের লাইফ নিয়ে গল্প করছিল যে ফিউচারে ওরা কে কি করবে। ওদের গল্প শেষে ওরা সবাই যে যার বাড়িতে চলে যায়। পরের দিন স্কুলে আমরা বরাবরের মতোই হানকে ঘুমিয়ে থাকতে দেখি। স্কুল ছুটি হয়ে যাওয়ার পরও হান ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠে হান দেখে ক্লাসে কেউ নেই। ততক্ষণে সন্ধ্যাও হয়ে গিয়েছিল।
ছিল। হান তো ঘুম থেকে উঠে ভাবতে থাকে যে তার বন্ধুরা তাকে না নিয়ে কিভাবে চলে যেতে পারলো। তারপর সে ভাবতে থাকে তারা আবার সিক্রেট রুমে যায়নি তো। এই ভেবে সেও ওই সিক্রেট রুমে চলে যায় দেখার জন্য যে তার বন্ধুরা সেখানে আছে কিনা। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় পুরো রুমটা অন্ধকার হয়ে আছে। তারপর সে যখন রুমটিতে প্রবেশ করে তখনই সব লাইটগুলো জ্বলে ওঠে আর সবাই কেক নিয়ে এসে হানকে উইশ করে। আসলে গত সপ্তাহে হানের জন্মদিন চলে গিয়েছিল, কিন্তু সেটা তখন সেলিব্রেট করা হয়নি, তাই তারা সবাই মিলে আজকে হানের জন্মদিনটা সেলিব্রেট করে। এই দেখে হানও তো অনেক খুশি হয়। যাক, এবার তারা সবাই মিলে কেকটি যখন কাটতেই যাবে তখনই হঠাৎ করে সেখানে স্কুলের গার্ড চলে আসে। গার্ড যদি তাদেরকে দেখে ফেলে তাহলে তো তাদের এই সিক্রেট রুমের কথা সবাই জেনে যাবে। এই কারণে গার্ড আসার শব্দ পেয়ে তারা সবাই জানালা দিয়ে পালিয়ে যায় আর সব লাইটগুলো অফ করে দেয়। কিন্তু গার্ড তো তখন ওদের পিছন পিছনই দৌড়াচ্ছিল। তখন তারা চারজন দৌড়াতে দৌড়াতে দুজন দুজন করে আলাদা হয়ে যায়। জিয়ান আর শিয়া মিলে লুকায় লাইব্রেরিতে আর ইউসু আর হান মিলে লুকায় সুইমিং পুলে। এবার গার্ড তো তাদেরকে খুঁজতে খুঁজতে লাইব্রেরিতেও চলে আসে, যেটা দেখে জিয়ান শিয়াকে নিজের কাছে টেনে নেয় আর চুপ থাকতে বলে। এভাবে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর গার্ড যখন তাদেরকে খুঁজে পায় না তখন সে চলে যায়। তবে জিয়ান যে শিয়াকে নিজের কাছে টেনে নিয়েছে এই ব্যাপারটার জন্য শিয়া তো মনে মনে খুবই খুশি হচ্ছিল। এর কিছুক্ষণ পর হান জিয়ানকে মেসেজ করে বলে, আমরা সুইমিং পুলে রয়েছি, তোরা তাড়াতাড়ি এখানে চলে আয়। এদিকে ইউসু তখন তার ব্যাগ থেকে ছোট্ট একটা কেক বের করে আর তাতে 2টি মোমবাতি জ্বালিয়ে আবারও হানকে জন্মদিনের উইশ করে। কিন্তু তখন হান ইউসুর হাত ধরে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই শুনে ইউসু হাতটি সরিয়ে নেয় আর কান্না করতে করতে এখান থেকে চলে যায়। এই দেখে হানও তো অনেক কষ্ট পায়, কারণ সে সত্যি ইউসুকে অনেক ভালোবাসে। এদিকে পরের দিন ইউসু 1 সপ্তাহ পূরণ হয়ে গিয়েছিল। ইউসু যখন ক্লাসে ছিল তখন সেখানে হান এসে বলে, আচ্ছা তুই ডায়েরিটা পড়েছিস? যেটা শুনে ইউসু বলে, কোন ডায়েরি? আর আপনিই বা কে? যেটা শুনে হান তো বুঝে যায় ইউসু সবকিছু ভুলে গিয়েছে। তখন হান তাকে বিভিন্নভাবে মনে করানোর চেষ্টা করে যে তারা সবাই বন্ধু, কিন্তু ইউসুর তো কোনো কিছু মনেই পড়ে না। যেটা দেখে হান বলে, সত্যিই কি তোর আমাদের কাউকে মনে পড়ছে না? ইউসু বলেন, না, তোমাদেরকে আমি চিনতে পারছি না, আর প্লিজ আমাকে তোমরা বিরক্ত করো না। তবে হান তো আর কথা শোনার লোক ছিল না, এই জন্য সে ইউসুকে মনে করার জন্য জোর করতে থাকে আর তাদের সিক্রেট রুমেও নিয়ে আসে। কিন্তু তাদের সিক্রেট রুমটি তখন তালা দেওয়া ছিল। এবার হান তো তালাটি ভাঙার চেষ্টা করে, তবে কোনোভাবেই তালাটি ভাঙতে পারছিল না। এদিকে শিয়াও তাদের সাথে তোলার ছবি ইউসুকে দেখায়, কিন্তু ইউসু ছবিগুলো দেখে বলে, আমি তোমাদের চিনি না, আর যদি চিনেও থাকি তাহলেও আমার কোনো কিছুই যায় আসে না। এই বলে সে রাগ করে এখান থেকে চলে যায়। তবে হানও হাল ছাড়ার পাত্র ছিল না, সে কোনোভাবেই হাল ছাড়ে না। সে ওই সব জায়গাতে ডায়েরিটা খোঁজার চেষ্টা করে যেসব জায়গাতে ইউসু গিয়েছিল, কিন্তু কোনো জায়গাতে সে ডায়েরিটি খুঁজে পায় না। তখনই হঠাৎ করে ইউসু তাকে ফোন করে, সাথে সাথে হান ইউসুর কাছে চলে আসে। হান তো অনেক বেশি খুশি হচ্ছিল এ ভেবে যে হয়তো ইউসুর তাদের সবাইকে মনে পড়েছে। তবে ইউসু বলে, আমার কোনো কিছুই মনে পড়েনি, আসলে এই নাম্বারটা আমার ফোনে সেভ করা ছিল তাই ফোন করেছিলাম। যাই হোক, প্লিজ তোমরা আর আমাকে বিরক্ত করো না। এখানে তো ইউসু হানের সাথে অনেকটাই খারাপ ব্যবহার করে, যেটা দেখে হানের চোখেও পানি চলে আসে। সে অসম্ভব কষ্ট পায়। তখনই সেখানে জিয়ান এবং শিয়াও চলে আসে। ওদেরকে দেখে ইউসু বলে, প্লিজ তোরা দুজনও আমার কাছ থেকে দূরে থাকবি, আর ওকে বুঝা আমাকে যেন এরপর থেকে কখনোই বিরক্ত না করে। এবার ইউসু সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই হঠাৎ করে হানের মাথা ঘুরতে শুরু করে আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যেখানে কেউ একজন পানিতে ডুবে যাচ্ছিল এবং হান তাকে বাঁচানোর চেষ্টা করছিল। পরের সিনে শিয়া এবং জিয়ান মিলে হানকে হসপিটালে ভর্তি করে। তখন সেখানে হানের মাও চলে আসে। একটু পর যখন জিয়ান এবং শিয়াও হানকে দেখতে আসে তখন ওর মা বলে, হান এখন কিছুটা সুস্থ হয়েছে, তোমরা দুজন এখন বাসায় চলে যাও। এরপর যখন ওরা দুজন নিজেদের বাসায় চলে যাচ্ছিল তখন সেখানে ইউসু চলে আসে আর ইউসুকে দেখে হানের মা তার সঙ্গে কথা বলতে যায় আর বলে, তুমি আবারও কেন হানের জীবনে ফিরে এসেছো? তুমি ওর থেকে দূরে থাকো। এখানে তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি হানের মা হয়তো ইউসুকে আগে থেকেই চিনে আর হানও হয়তো ইউসুকে আগে থেকে চিনে। তাছাড়া হানের মা ইউসুকে কোনো কারণে একদমই পছন্দ করতো না, তো তাদের মধ্যে কিছু একটা সমস্যা তো অবশ্যই আছে, যেটা আমরা একটু পরেই জানতে পারবো।
পরের সিনে আমরা ইউসুকে তার বাসার মধ্যে দেখতে পাই। এখানে সে তার একটি ডায়েরি বের করে লিখতে থাকে। একটি মিথ্যা সবসময় মিথ্যাই থাকে, আমরা যতই চেষ্টা করি না কেন সেটা কখনোই সত্যি হয় না। আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি হান, আমি তোকে মিথ্যা বলেছি, আসলে আমি তোদের বন্ধু হওয়ার যোগ্যই না। সে জিয়ানার শিয়ার কাছে ক্ষমা চাওয়ার কথাও এখানে লেখে। এখানে ইউসুর রুমে ইউসুর সাথে আরেকটি মেয়ের ছবি দেখতে পাই, যেটা দেখে ইউসু বলতে থাকে আমি তোরও বন্ধু হওয়ার যোগ্য ছিলাম না। এখান থেকে কাহিনী ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে একটি মেয়ে ক্লাস ফাঁকি দিয়ে স্টোর রুমে একা একা পিয়ানো বাজাচ্ছিল। এই মেয়েটার নাম ছিল মিজি। তখনই ওই রুমে ইউসু চলে আসে, আর মেয়েটার সাথে কথা বলতে বলতে তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, আর তারা নিজেদের মধ্যে বন্ধুত্ব করে নেয়। তারপর থেকে তারা দুজন প্রায় সময়ে ক্লাস ফাঁকি দিয়ে এখানে চলে আসতো পিয়ানো বাজার জন্য। এভাবে একদিন যখন তারা এখানে বসে পিয়ানো বাজাচ্ছিল, তখনই একটা বাস্কেটবল এসে মিজির মাথায় লাগে। এবার বলটি নেওয়ার জন্য একটি ছেলে আসে, আর সেই ছেলেটা ছিল হান। হান এসে তাদের কাছে ক্ষমা চায়, আর কথা বলার এক পর্যায়ে সেও তাদের সাথে বন্ধুত্ব করে যায়। এভাবে তাদের তিনজনের মধ্যে ভালোই বন্ধুত্ব গড়ে ওঠে এবং তারা তিনজন মিলে অনেক ভালো ভালো সময় কাটাতে থাকে। এখান থেকে সিন আবারও বর্তমানে চলে আসে। ইউসু তার ডায়েরিটি হাতে নিয়ে এইসব কথাই ভাবছিল। যাক, পরের দিন ইউসু হান, শিয়া এবং জিয়ানকে ইগনোর করছিল, যেটা দেখে হানের তো প্রচন্ড মন খারাপ হয়ে যায়। তারপর তারা সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিল, কিন্তু তখনই হান বলে ওঠে আমার খিদে নেই, আমি খাবো না। এই বলে সে এখান থেকে চলে যায়। আসলে ইউসুর জন্যই হানের মনটা এত বেশি খারাপ ছিল, যেটা দেখে শিয়ার জিয়ান ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু হান কিছুতেই শুনে না, আর সে এখান থেকে চলে যায়। এবার জিয়ান বলে আমার না ইউসুকে একটু সন্দেহ হচ্ছে, আচ্ছা তোর কি মনে হয়? শিয়া বলে হ্যাঁ, আমার কাছেও এমনটাই মনে হচ্ছে, কারণ ওই দিন হসপিটালে আমরা চলে আসার পর ইউসু সেখানে এসেছিল। ওর যদি আমাদের কাউকে মনেই না থাকতো, তাহলে কিসের জন্য সে হানকে দেখতে হসপিটালে গিয়েছিল? এখানে জিয়ান আর শিয়া মিলে প্ল্যান করে ইউসুর ব্যাপারটা তারা তদন্ত করে দেখবে। তারপর জিয়ান এবং শিয়া স্কুলের যেখানে ডকুমেন্ট রাখা থাকে সেখানে চলে আসে, আর ইউসু এবং হানের ফাইলগুলো খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর তারা একটা টাইমে ফাইলগুলো পেয়ে যায়। এখানে ফাইল দেখে তারা জানতে পারে হান আর ইউসু আগে একই স্কুলে পড়তো। এই ব্যাপারটা শিওর হওয়ার জন্য তারা ইউসুকে ফোন করে তাদের সিক্রেট রুমের সামনে দেখা করতে বলে। কিছুক্ষণ পর যখন জিয়ান এবং শিয়া সেখানে চলে আসে, তখন ইউসু এসে বলে তোরা আবারও কেন আমাকে ডাকলি? আমাকে বিরক্ত করে তোদের কি লাভ? কেন এভাবে আমার পিছনে পড়ে আছিস? যেটা শুনে জিয়ান বলে তোর কি সত্যি সত্যি আমাদের কথা মনে নেই, নাকি মনে না থাকার ভান ধরছিস? উত্তরে ইউসু বলে এসব ফালতু কথা বাদ দিয়ে কিসের জন্য আমাকে ডেকেছিলি সেটা বল। জিয়ান বলে তুই আর হান তো আগে একই স্কুলে পড়াশোনা করতি এবং তোরা দুজন একে অপরকে আগে থেকে খুব ভালো করেই চিনতি, তাহলে এখন কেন না চেনার ভান করছিস? ইউসু ব্যাপারটা অস্বীকার করতে চাইলে জিয়ান তাকে অ্যাডমিশন পেপারটা দেখিয়ে বলে অস্বীকার করে কোনো লাভ নেই, আমরা সব প্রমাণ পেয়ে গিয়েছি। তখন শিয়া বলতে থাকে তোরা যে স্কুলে আগে পড়াশোনা করতি আমি সেখানেও খোঁজ নিয়েছিলাম, আর জানতে পেরেছি তোরা দুজন নাকি একে অপরের অনেক ভালো বন্ধু ছিলি। এবার তুই আমাদের সব ঘটনা খুলে বল যে এসব কিছুর মানে কি। তাছাড়া আমি এটাও জানতে পেরেছি তোর তো কোনো অসুখই নেই, তাহলে তুই আমাদের এতদিন মিথ্যা কেন বললি যে তোর ভুলে যাওয়ার অসুখ আছে? তোর আগের স্কুলে এমন কি হয়েছিল যে এখন তুই আমাদের সবাইকে মিথ্যা বলে বেড়াচ্ছিস? তখন ইউসু বলে হ্যাঁ, আমি তোদের সবাইকে মিথ্যে কথা বলেছি, কিন্তু এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায়ও ছিল না। এখান থেকে আমাদেরকে আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, আর আমরা দেখি হান, ইউসু আর মিজি এতটাই ভালো বন্ধু হয়ে গিয়েছিল যে তারা ছুটির দিনও নিজেরা মিলে সময় কাটাতো। আর এমনই একদিন ছুটির দিনে তারা তিনজন মিলে একটি লেকের পাড়ে পিকনিক করতে চলে আসে। এখানে তারা তিনজনই অনেক বেশি খুশি ছিল। তারপর হান যখন খাবার রেডি করছিল, তখন ইউসু আর মিজি নৌকা নিয়ে ঘুরতে বের হয়। এখানে মিজি ইউসুকে বলে আমি হানকে অনেক পছন্দ করি, এজন্য আমি আজকে একটা চিঠি ব্যাগের মধ্যে রেখে এসেছি, যাতে এই চিঠিটা খাবার রেডি করার সময় হান দেখতে পায়। এ বলে সে যখন খেয়াল করে যে হান চিঠিটা হাতে নিয়েছে,
তখন তো সে অনেক বেশি এক্সাইটেড হয়ে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে ইউসু নিজেও পানিতে পড়ে যায়। তবে তারা দুজনের কেউই সাঁতার জানতো না, এই কারণে তারা চিৎকার করে হানকে ডাকতে থাকে। ডাক শুনে হান আর চিঠিটা না পড়ে সেখানে রেখে তাদেরকে বাঁচাতে চলে আসে। হান এসে তাদের দুজনকে উপরে উঠাতে চাচ্ছিল, কিন্তু হঠাৎ করে মিজির হাতটা ফসকে যায় আর সে অনেকটা গভীরে চলে যায়। এই কারণে হান আগে ইউসুকে পানির উপরে নিয়ে আসে। তখনই হঠাৎ করে নৌকার একটি লোহার সাথে হানের মাথাটা সজোরে ধাক্কা লাগে, ফলে তার মাথা থেকে তো প্রচুর রক্ত বের হতে শুরু করে। তারপরও হান হার মানে না, সে আবারও পানির গভীরে যায় মিজিকে বাঁচানোর জন্য। কিন্তু ততক্ষণে মিজিও অনেকটাই গভীরে চলে গিয়েছিল, আর এখানে হানের মাথা থেকেও প্রচন্ড রক্ত বের হওয়ার ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। ফলে হান তো আর মিজিকে বাঁচাতে পারে না। পরের সিনে দেখা যায় মিজি মারা গিয়েছে, আর তার শেষকৃত্যে ইউসু এসে অনেক কান্না করতে থাকে। তখনই মিজির ভাই এসে ইউসুকে দোষারোপ করতে থাকে আর তাকে এখান থেকে চলে যেতে বলে। আসলে তারা মিজির মারা যাওয়ার জন্য ইউসুকে দায়ী করছিল, যেটার জন্য ইউসু তো আরো বেশি ভেঙে পড়ে। তার নিজের কাছে এবার নিজেকে অপরাধী মনে হতে থাকে। এদিকে হানের অবস্থাও খুবই খারাপ ছিল। তার মাথায় প্রচন্ড আঘাত হওয়ার সাথে সাথে অনেক বেশি ব্লিডিং হওয়ার কারণে সেও কোমায় চলে যায়। এভাবে কিছুদিন কেটে যায়। তারপর যখন ইউসু স্কুলে আসে তখন সবাই তাকে খুনি বলতে থাকে আর বিভিন্নভাবে বুলি করতে থাকে, যার কারণে সে আর ক্লাসে কারোর সাথে কথা বলতো না। এই সব কিছুর জন্য ভিতরে ভিতরে ইউসু তো নিজেকে দোষ দিচ্ছিল আর প্রচন্ড কষ্টে ভেঙে পড়ছিল। সে কোনোভাবেই এসব কিছু ভুলতে পারছিল না, যার কারণে সেও নিজেকে একদম রুমবন্দি করে ফেলে। এর বেশ কয়েক মাস পর হঠাৎ একদিন হান কুমা থেকে বের হয়ে আসে, কিন্তু সমস্যা হলো হান এখন আগের সব স্মৃতি ভুলে গিয়েছে, যেটা দেখে হানের মা তো অনেক চিন্তায় পড়ে যায় আর কান্না করতে করতে ডক্টরকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে ডক্টর ওনাকে আশ্বস্ত করে বলে এতে তার ফিউচারে কোনো সমস্যা হবে না। তবে একদিক থেকে ভালোই হয়েছে, হান তার অ্যাক্সিডেন্ট হওয়ার ঘটনাটা ভুলে গিয়েছে, এতে করে সে আর পিছনের কোনো জিনিস নিয়ে আপসেট হয়ে পড়বে না, যেটা শুনে হানের মাও অনেকটা খুশি হয়। তারপর একদিন ইউসু হানকে দেখার জন্য হসপিটালে চলে আসে আর হানের সঙ্গে কথা বলতে থাকে, কিন্তু হান তো তাকে চিনতেই পারে না। সে বলে তুমি আবার কে? এই কথা শুনে ইউসু তো অবাক হয়ে যায়। তখনই হানের মা এসে ইউসুকে এখান থেকে নিয়ে চলে যায় আর বলতে থাকে প্লিজ তুমি আর আমার ছেলের কাছে এসো না, কিছুদিনের মধ্যে আমি আমার ছেলেকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব, যাতে আমার ছেলের অতীতের কোনো কথা আর কখনোই মনে না পড়ে। কথাগুলো শুনে ইউসু তো মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল। সে এখান থেকে বাড়িতে চলে আসে। এভাবে আরো কিছুদিন চলে যায়। হান সুস্থ হওয়ার পর হানের মা তাকে নিয়ে এ শহর ছেড়ে চলে যায়। ইউসু শেষবারের মতো হানের সঙ্গে দেখা করতে চাইল, সেটা আর করতে পারে না, কারণ সে আস্তে আস্তে তারা চলে গিয়েছিল। এসব কিছুর জন্য ইউসুরও প্রায় পাগল অবস্থা। এসব দেখে ইউসুর মাও ঠিক করে ইউসুকে তার আন্টির বাসায় অন্য একটি শহরে পাঠিয়ে দিবে। কিন্তু দুঃখের বিষয় হলো ইউসুকে ঠিক সেই স্কুলে ভর্তি করানো হয় যে স্কুলে হান এসে ভর্তি হয়েছিল। তারপর ইউসু প্রথম দিন স্কুলে এসে হানকে দেখে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। তারপর ইউসু বাসায় এসে তার মাকে বলেছিল তাকে যেন এই স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি করানো হয়, কিন্তু সবেমাত্র সে একটা স্কুল চেঞ্জ করেছে, এই কারণে এখন তাকে অন্য স্কুলে ভর্তি করানো যাবে না। ফলে না চাইতো ইউসুকে এই স্কুলেই থাকতে হয়। আর এখান থেকে সিনটা আবারও বর্তমানে চলে আসে। এখানে ইউসু তাদের দুজনকে বলতে থাকে আমি হানকে দেখে নিজেকে অনেক কষ্ট করে সামলে নিয়েছি, কিন্তু হানকে দেখ, সে আমাকে বন্ধু বানাবে বলে উঠে পড়ে লেগেছে। আমি এমনি তো কারোর বন্ধু হওয়ার যোগ্য না, এই জন্য আমি তোদেরকে বলেছি আমি 7 দিন পর পর সবকিছু ভুলে যাই, যাতে করে হান আমার পিছে না পড়ে থাকে। কিন্তু হান আমার কাছ থেকে দূরে তো থাকেই নে, উল্টো আমাকে প্রপোজাল করেছে। এই কারণে হানের জন্মদিনের পর আমি ওই সিক্রেট রুমের দরজাটিতে তালা মেরে দিয়েছি, যাতে করে আমাকে আর হানের সঙ্গে ওই রুমে যেতে না হয়। এমনকি আমি আমার ডায়েরি হারানোর নাটকও করেছি, যাতে হান ভাবে আমি ডায়েরি হারানোর জন্যই সবকিছু ভুলে গিয়েছি। কিন্তু দেখ, এত কিছুর পরও হান আমার পিছু ছাড়েনি। আর এখন হানেরও এই অবস্থা। এই সব কিছুর জন্য আমার নিজেকেই দোষী মনে হয়। এমনকি হানের মাও আমাকে বলেছে আমি যেন হানের
কাছ থেকে দূরে থাকি। এই কারণে আমি ঠিক করেছি এক্সাম শেষ করার পর আমি অন্য আরেকটা শহরে চলে যাব। আর আমি সত্যি এই সব কিছু থেকে দূরে থাকতে চাই। এসব কিছু আমি আর নিতে পারছি না। ইউসু এসব বলতে বলতে একদম কান্না করে দেয়, যেগুলো শুনে জিয়ান আর শিয়াও তার কষ্টটা বুঝতে পারে। তাই শিয়া এসে ইউসুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে আর বলতে থাকে, এইসব কিছুতে তোর কোনো দোষই নেই, তুই শুধু শুধু নিজের উপর দোষ এনে নিজেকে কষ্ট দিস না, আমরা সবসময় তোর পাশে আছি। এভাবে আরো 6 মাস কেটে যায় আর এখন স্কুলে এক্সাম শুরু হয়ে যায়। তারা সবাই খুব ভালো করে এক্সাম দিয়েছে। যাই হোক, এর কিছুদিন পর জিয়ান আর শিয়া একটা রেস্টুরেন্টে খেতে আসে। তবে এখানে আজকে জিয়ান শিয়াকে প্রপোজাল করে দেয় আর বলে, আমি তোকে অনেকদিন ধরেই ভালোবাসি, কিন্তু কথাটা বলতে পারছিলাম না যে তুই কি না মনে করিস, তুই আমার গার্লফ্রেন্ড হবি। শিয়া তো জিয়ানের মুখে এ কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে তো অনেক আগে থেকেই জিয়ানকে পছন্দ করে। তাই এখানে সে জিয়ানের প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয় আর বলে, আমিও তোকে অনেকদিন ধরেই ভালোবাসি, আমি তোর গার্লফ্রেন্ড হতে রাজি আছি। এর পরের সিনে দেখা যায় জিয়ান আর হান সুইমিং পুলে বসেছিল। এখানে জিয়ান হানকে বুঝাচ্ছিল সে যেন ইউসুর কাছ থেকে দূরেই থাকে, এটাই তার জন্য ভালো হবে। কিন্তু হান তো কোনোভাবেই ইউসুকে ছাড়তে চাইছিল না। জিয়ান বলে, দেখ ইউসু তো তোকে ভুলে গিয়েছে, এখন শুধু শুধু তুই ওকে মনে রেখে কি করবি। এখানে জিয়ান ইউসুর নামে আরো অনেক কথাই বলতে থাকে, যেগুলো হানের একদমই ভালো লাগে না। ফলে সে তো রেগে জিয়ানের সঙ্গে মারামারি শুরু করে দেয়। আর মারামারির এক পর্যায়ে হান আর জিয়ান দুজনেই পানিতে পড়ে যায়। তখনই হঠাৎ করে হানের আগের সব স্মৃতি মনে পড়তে শুরু করে, যেখানে সে দেখতে পায় মিজি তার সামনে লেকের পানিতে ডুবে যাচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। তখন জিয়ান তাড়াতাড়ি করে হানকে পানি থেকে উপরে তুলে আনে। হান বলে, ইউসু আর মিজি কে, আমার কেন তাদের কথা মনে পড়ছে। হানের সবকিছু মনে পড়েছে দেখে জিয়ান এবার সব কথা হানকে বলে দেয় আর বলে, ইউসু এই শহর ছেড়ে চলে যাচ্ছে। যেটা শুনে হান ইউসুর সঙ্গে দেখা করতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে ইউসুকে খুঁজে পায় না, কারণ অলরেডি ইউসু এখান থেকে চলে গিয়েছিল এবং নিজের ফোনটাও অফ করে দিয়েছিল, যাতে কেউ তার সঙ্গে যোগাযোগ করতে না পারে। তারপর একদিন ইউসু মিজির কবরে আসে আর এখানে মিজিকে মনে করে সে মনে মনে খুবই কষ্ট পাচ্ছিল। তারপর ইউসু সেই জায়গায় চলে আসে যেখানে তারা পিকনিক করতে এসেছিল। এখানে অন্য ছেলে মেয়েদেরকে দেখে তার আগের দিনের কথা মনে করতে থাকে, যেখানে হান, মিজি আর সে অনেক আনন্দে এখানে পিকনিক করতে এসেছিল। কিন্তু তারপরেই তো এই দুর্ঘটনা ঘটে। তারপর ইউসু একটি নৌকায় এসে শুয়ে থাকে আর এসব ভেবে মন খারাপ করতে থাকে। তার পরের সিনে দেখা যায় জিয়ান এসেছিল হানের বাড়িতে, কিন্তু হান জিয়ানের উপর অনেক রেগেছিল, কারণ এতদিন সত্যি কথাটা জানার পরও জিয়ান হানকে কথাটি জানায়নি। জিয়ান হানকে দরজা খুলতে বলল, হান কিছুতেই দরজা খোলে না। এই কারণে জিয়ান জানালার পাশ থেকে বলতে থাকে, আমি তোকে সত্যি কথাটি শুধুমাত্র এই কারণে বলিনি যাতে করে তুই এসব শুনে কষ্ট না পাস। তাছাড়া আজকেও আমি তোর সঙ্গে শুধুমাত্র একটা কারণেই দেখা করতে এসেছি, কারণ আমি অন্য একটি কলেজে ভর্তি হতে যাচ্ছি, হয়তো আর আমাদের কখনো আর দেখা নাও হতে পারে। এই কথাটা শুনে হানেরও একটু খারাপ লাগে, কিন্তু তারপরও সে দরজা খোলে না। এবার জিয়ান তাদের 4 জনের তোলা একটা ছবি রেখে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় হান মিজির কবরে ফুল দিতে এসেছিল। তখনই সেখানে মিজির ভাইয়ের সঙ্গে হানের দেখা হয়ে যায়। মিজির ভাই তো হানকে দেখে অনেকটা অবাক হয় আর তাকে নিজেদের বাড়িতে নিয়ে আসে। এখানে মিজির ভাই মিজির কিছু জিনিস হানকে দেয়, যেখানে হানের অনেকগুলো ছবি ছিল আর সেখানে একটা চিঠিও লেখা ছিল, যে চিঠিতে মিজি তার ভালোবাসার কথা জানিয়ে ওই দিন খাবারের ব্যাগটিতে রেখেছিল। কিন্তু হান তো চিঠিটা হাতে নিয়েও পড়তে পারেনি, তাই সে আর জানতেও পারেনি যে মিজি তাকে ভালোবেসেছে। তাছাড়া তার তো পুরনো কোনো স্মৃতি মনেও ছিল না। যাক, এবার মিজির ভাই হানকে বলে, প্রথমে আমরা ইউসুর উপর রেগে থাকলো, পরে আমরা জানতে পেরেছি এখানে ইউসুর কোনো দোষী ছিল না, তাই আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি আর ইউসুকে ক্ষমা করে দিয়েছি। এই সব কিছু শুনে হানের তো অনেক কষ্ট হচ্ছিল, কারণ সে তার অনেক প্রিয় একজন বন্ধুকে হারিয়েছে। সে তো এখানে অনেক কান্নাও করতে থাকে। যাই হোক, তারপর হান ইউসুর কাছে একটা পার্সেল পাঠায়, যেখানে একটা ডায়েরি ছিল। এখানে লেখা ছিল, আমি আগের স্কুল থেকে তোমাকে পছন্দ করতাম, কিন্তু আমি তোমাকে
তোমাকে আমার ফিলিংসের কথা কখনই বলতে পারিনি। তাছাড়া আমি মিজিকে সবসময় একজন ভালো বন্ধু ভাবতাম, এর থেকে বেশি কিছু কখনোই ভাবিনি। তুমি এই শহর ছেড়ে চলে যাওয়ার পর আমি মিজিদের বাসায় গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পারি মিজি আমাকে পছন্দ করত। তাছাড়া মিজির ভাই এটাও বলেছে তারা সবাই তোমাকে ক্ষমা করে দিয়েছে, কারণ তারাও বুঝতে পেরেছে এসব কিছুর পিছনে তোমার কোনো দোষই ছিল না। সবশেষে আমি তোমাকে একটা কথাই বলতে চাই, আমি তোমার জন্য সবসময় অপেক্ষা করব, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে বিরক্ত করতে চাই না। আমার জীবনে ফিরে আসার জন্য তোমাকে কখনো জোরও করব না। যদি কখনো তোমার মন চায় তাহলে তুমি আমার জীবনে ফিরে এসো। আমি তোমার জন্য সারা জীবনই অপেক্ষায় থাকব। এইসব কিছু পরে ইউসুও তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে করতে ওই দিনগুলোর কথা ভাবতে থাকে যেখানে তারা 3 বন্ধু অনেক সুন্দর সময় কাটিয়েছে। এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন হঠাৎ করে ইউসু হানের বাসায় চলে আসে, কিন্তু হান বাসায় ছিল না। ইউসু হানের ব্যাপারে জিজ্ঞাসা করলে হানের মা বলে হান তোমাদের স্কুলের ছাদে রয়েছে। এই শুনে ইউসু তো সাথে সাথে দৌড়ে তাদের স্কুলে চলে আসে, কিন্তু এখানে এসে সে কাউকেই খুঁজে পায় না। তখনই হান পিছন থেকে ইউসুকে ডাক দেয়। ইউসু তো হানকে দেখে অনেক খুশি হয় আর তাকে এসে ধন্যবাদ জানায় এত কিছু করার জন্য। ইউসু আরো বলে আমরা আমাদের বন্ধু মিজির সব স্বপ্নগুলো একসাথে পূরণ করব, যেগুলো সে আমাদের সাথে করতে চেয়েছে। এতে করে তার আত্মা শান্তি পাবে আর আমাদের বন্ধুত্ব সারা জীবন বেঁচে থাকবে। তারপর তারা দুজনে নিজেদের মনের কথা বলে জড়িয়ে ধরে আর সারা জীবন একসাথে থাকার প্রমিস করে। এর পরের সিনে আমরা তাদের 4 বন্ধুকে একসাথে দেখতে পাই। তারা স্কুলের ছাদে বসে বাজি ফুটাচ্ছিল। তারা সবাই রাগ অভিমান বলে আবারও এক হয়ে যায় আর এখানে তারা অনেক মজা করতে থাকে। আর তাদের এই 2 কাপলের হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।